যোগীন্দ্রনাথ সরকার। সেকালে দিল্লির কাছে হস্তিনা নামে এক নগর ছিল। শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করিতেন। একদিন শান্তনু যমুনার তীরে বেড়াইতে গিয়া অপরূপ সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। এই কন্যার নাম সত্যবতী। শিশুকাল হইতে এক ধীবর তাহাকে পালন করিয়াছিল। রাজা ধীবরের কাছে গিয়া তাহার পালিত কন্যাটিকে বিবাহ করিতে চাহিলেন। ধীবর বলিল, মহারাজ, আপনার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে থাকিতে সত্যবতীর ছেলের রাজ্য পাইবার কোনই সম্ভাবনা নাই, কাজেই এই বিবাহে আমি মত দিতে পারি না। দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়া বলিলেন, আমার পিতার সহিত আপনার কন্যার বিবাহ দিন। ভবিষ্যতে তাহার পুত্রই রাজা হইবেন। প্রতিজ্ঞা করিতেছি, আমি কখনো সিংহাসন দাবি করিব না। ধীবর বলিল, কুমার, এই প্রতিজ্ঞা আপনারই যজ্ঞ বটে, কিন্তু সিংহাসন লইয়া পড়ে আপনার পুত্রেরা যে গোলযোগ করিবেন না, তাহার নিশ্চয়তা কি? তখন দেবব্রত বলিলেন, আচ্ছা, আবার প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহও করিব না। দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তাহার নাম হইল ভীষ্ম। মহাসমারোহে রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হইয়া গেল। তারপর যথাক্রমে তাহাদের চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুই পুত্র হইল। ভীষ্ম রাজ্যের সকল অধিকার ত্যাগ করিয়াও রাজকার্যের সমস্ত ভার আনন্দের সহিত বহন করিতে লাগিলেন। বিচিত্রবীর্য বড় হইলে অম্বিকা ও অম্বালিকার সহিত তাহার বিবাহ হয়। কালক্রমে এই দুই কন্যার দুইটি পুত্র হইল। অম্বিকার পুত্রের নাম হইল ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন জন্মান্ধ, আর অম্বালিকার পুত্রের নাম পাণ্ডু। অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র পিতার মৃত্যুর পর রাজা হইতে পারিলেন না। দেশের লোক পাণ্ডুকেই সিংহাসনে বসাইল। ইহাতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হইলেন। পাণ্ডুর বড় ছেলের নাম যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামে তাহার আরও চারি পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি 100 ছেলে আর দুঃশলা নামে একটি মেয়ে ছিল। পাণ্ডু কুরুবংশের রাজা হইলেও তাহার ছেলেগুলিকে লোকে পাণ্ডব বলিত আর ধৃতরাষ্ট্রের ছেলেদের বলিত কৌরব। বড় হইলে যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসিবেন, এ দুঃখ কি আর দুর্যোধন প্রভৃতির সহ্য হয়? ছেলেবেলা হইতেই পাণ্ডবদের প্রতি হিংসায় তাহাদের বুক ফাটিয়া যাইতে লাগিল। এদিকে পাণ্ডুর ছেলেদের সরল মিষ্ট ব্যবহারে সকলেই সুখী হইত, কিন্তু পাণ্ডবদের সুখের দিন দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। অতি শিশুকালেই তাহারা পিতৃহীন হইলেন। তখন যুধিষ্ঠির, ভীম প্রভৃতি 5 ভাই ধৃতরাষ্ট্রের 100 ছেলের সহিত একসঙ্গে বাস করিতে লাগিলেন। দুর্যোধন প্রভৃতির অন্তর যে কত কুটিল, পাণ্ডবেরা তাহা বেশ বুঝিতে পারিয়াছিলেন এবং সেই জন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলিতে লাগিলেন। ক্ষত্রিয়ের ছেলেরা শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যাও শিখিতে আরম্ভ করে। রাজকুমারগণ কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুর বিদ্যা শিক্ষা করিতেন। ভীষ্মের কিন্তু বরাবর এই ইচ্ছা যে ভরদ্বাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্যের ওপর ছেলেদের অস্ত্রশিক্ষার ভার দেন। ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজেই হস্তিনায় আসিয়া উপস্থিত হইলেন। শহরের বাহিরে পৌঁছিয়াই দ্রোণ দেখিলেন রাজবাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে। খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ এক কুয়ার মধ্যে পড়িয়া গেল। তখন সকলেই উহা উঠাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিল বটে, কিন্তু কেহই কৃতকার্য হইল না। আচার্য এই ব্যাপার দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন, ছি ছি, ক্ষত্রিয়ের ছেলে হইয়া তোমরা এই সামান্য কাজটা পারিলে না। এই দেখো, আমি গোলা তুলিয়া দিতেছি। এই বলিয়া তিনি একটা স্বর লইয়া ওই গোলাতে বিদ্ধ করিলেন। তারপর স্বরের পেছনে স্বর, তার পেছনে আর একটা স্বর পড়ে পড়ে এইভাবে বিদ্ধ করিয়া শেষের স্বরটি ধরিয়া অক্লেশেই গোলা টানিয়া তুলিলেন।
গোলা উঠান হইলে ব্রাহ্মণ কুয়ার মধ্যে নিজের আংটি ফেলিয়া তাহাও ঐরূপ কৌশলে উঠাইয়া আনিলেন। ব্যাপার দেখিয়া সকলে তো অবাক। দেখিতে দেখিতে এ খবর চারিদিকে ছড়াইয়া পড়িল। ব্রাহ্মণের আশ্চর্য শক্তির কথা শুনিয়া ভীষ্মের বুঝিতে বাকি রহিল না যে স্বয়ং দ্রোণাচার্য আসিয়াছেন। কেননা এ কাজ আর কাহারও দ্বারা সম্ভব হইতে পারে না। তিনি মনে মনে এতদিন যাহা চাহিতেছিলেন তাহাই হইল, দ্রোণ নিজেই আসিয়া উপস্থিত হইলেন। ইহার পর আচার্যকে যথেষ্ট আদর অভ্যর্থনা করিয়া লইয়া ভীষ্ম তাহার ওপর ছেলেদের অস্ত্রশিক্ষার ভার দিলেন। এরূপ আদর যত্ন এবং হঠাৎ এতগুলি শিষ্য পাইয়া দ্রোণের তখন কি আনন্দ! তিনি বলিলেন, বৎসগণ, আমি তোমাদিগকে এমন করিয়া যুদ্ধবিদ্যা শিখাইব যে লোকের তাক লাগিয়া যাইবে। শেষে কিন্তু আমার একটি কাজ করিয়া দিতে হইবে। আচার্যের কথা শুনিয়া আর সকলেই চুপ করিয়া রহিলেন। কেবল অর্জুন বলিলেন, বলুন কি করতে হবে? আপনার আদেশ কখনো অমান্য করিব না। অর্জুনের কথায় প্রীত হইয়া দ্রোণ তাহাকে বুকে টানিয়া লইয়া আদর করিলেন। তারপর চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, সে কথা পরে বলিব। সেই দিন হইতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ভালোবাসিতে লাগিলেন। যথারীতি ছেলেদের অস্ত্রশিক্ষা আরম্ভ হইল। রাজকুমারদের সহিত আর যাহারা দ্রোণের নিকট শিক্ষা পাইত, তাহাদের মধ্যে কর্ণই প্রধান। এই কর্ণকে লোকে অধিরথ সারথীর ছেলে বলিয়া জানিত, কিন্তু বাস্তবিক সে যুধিষ্ঠিরের সহোদর কুন্তীর জ্যেষ্ঠপুত্র। কর্ণের জন্মের পর কুন্তী তাহাকে পরিত্যাগ করেন। কুন্তী যে কর্ণের মা, এ কথা আর কেহই জানিত না। কর্ণ নিজেও এ কথা অনেককাল পর্যন্ত জানিতে পারে নাই। দ্রোণের শিক্ষাগুণে কয়েক মাসের মধ্যে সকলেরই খুব উন্নতি হইল। ধনুর্বিদ্যায় অর্জুন একজন অদ্বিতীয় বীর হইয়া উঠিলেন। গদায় দুর্যোধন ও ভীম এবং খড়গে নকুল ও সহদেব খুব নাম কিনিলেন। আচার্যের মুখে অর্জুনের প্রশংসা আর ধরে না। তিনি মনে করিলেন, এই প্রিয় শিষ্যটিকে এমন সকল কৌশল শিখাইব যে পৃথিবীতে কেহই যেন ইহার সহিত আটিয়া উঠিতে না পারে। আর সত্যই, কাজেও তিনি তাহা করিলেন। অর্জুনের আদর দেখিয়া হিংসায় দুর্যোধন আর বাঁচে না। কর্ণ বরাবরই অর্জুনকে ঘৃণা করিত। এখন হইতে সেও দুর্যোধনের দলে যোগ দিয়া কথায় কথায় পাণ্ডবদের অপমান করিতে লাগিল। এই সময় একদিন দ্রোণ কুমারগণের পরীক্ষার জন্য একটি নীল রঙের পাখি প্রস্তুত করিয়া গাছের ডালে বসাইয়া দিলেন। তারপর সকলকে ডাকিয়া বলিলেন, ওই যে পাখিটি দেখিতেছ, উহার মাথা লক্ষ্য করিয়া তীর ছুঁড়িতে হইবে। মাথাটি কাটিয়া ফেলিতে পারিলে বুঝিব আমার পরিশ্রম সার্থক হইয়াছে। এ কথায় চারিদিকেই উৎসাহের স্রোত বহিতে লাগিল। ক্রমে রাজকুমারগণ তীর ধনুক লইয়া প্রস্তুত হইলেন। তখন দ্রোণ যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বল দেখি তুমি কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, একটা পাখি দেখিতেছি। দ্রোণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, আর কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, গাছের ডালপালা সবই দেখিতেছি, আপনাদের সকলকেও দেখিতেছি। এরূপ উত্তরে দ্রোণ সন্তুষ্ট হইতে পারিলেন না। বলিলেন, না বাপু, এখনও তোমার নজরই ঠিক হয় নাই। ইহার পর তিনি এক এক করিয়া প্রায় সকলকেই ডাকিলেন, কিন্তু কেহই তাহার মনের মতো উত্তর দিতে পারিল না। শেষে অর্জুনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি বলো দেখি কি দেখিতেছ? অর্জুন বলিলেন, আমি শুধু পাখির মাথা দেখিতেছি, আর কিছুই না। এইবার দ্রোণের মুখ প্রফুল্ল হইয়া উঠিল। তিনি বলিলেন, আচ্ছা, মাথাটি কাটো দেখি। আচার্যের মুখের কথা না ফুরাইতেই অর্জুনের বাণে পাখির কাটা মাথা মাটিতে লুটাইয়া পড়িল। আর একদিন দ্রোণকে কুমিরে ধরিয়াছিল। তিনি ইচ্ছা করিলেই কুমিরকে মারিতে পারিতেন, কিন্তু তাহা না করিয়া যেন মহাবিপদেই পড়িয়াছেন, এইরূপ ভান করিয়া চিৎকার করিতে লাগিলেন। কুমারেরা ভয়ে একেবারে জড়সড়।
কিন্তু অর্জুনের মনে ভয়ের লেশমাত্র নেই। তিনি তখনই কয়েকটা বাণ মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন। ইহাতে দ্রোণ যে কিরূপ সন্তুষ্ট হইলেন, তাহা আর কি বলিব। তিনি অর্জুনকে আশীর্বাদ করিয়া ব্রহ্মশিরা নামে এক অস্ত্র পুরস্কার দিলেন। সে অতি ভয়ানক অস্ত্র, তাহার ভেজে স্বর্গ মর্ত কাঁপিয়া ওঠে। মানুষের ওপর সে অস্ত্র ছাড়িতে আচার্য কিন্তু অর্জুনকে নিষেধ করিয়া দিলেন। ইহার পর আরও কিছুদিন চলিয়া গেল। ক্রমে সকলেই এক একজন বীর হইয়া উঠিলেন। এইবার 10 জনের সাক্ষাতে কুমারদের রণকৌশল প্রদর্শনের সময় উপস্থিত। দ্রোণের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করাইলেন। উহার মাঝখানে খেলিবার স্থান এবং চারিদিকে রাজা রাজরা ও বড় বড় বীরদিগের বসিবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ, মহিলাগণের জন্য স্বতন্ত্র আসন, বিচিত্র পত্র পুষ্পে নিশান ঝালরে সমুদয় রঙ্গভূমি ঝলমল করিতে লাগিল। আগেই দেশে দেশে ঢোল পিটাইয়া এ সংবাদ ঘোষণা করা হইয়াছিল। পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকে লোকারণ্য। তাহাদের কোলাহলে ও বাদ্যের শব্দে সারা দেশ মাতিয়া উঠিল। যথাসময়ে ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম, কূপ, বিদুর প্রমুখ সভায় প্রবেশ করিলেন। তারপর মান্য ব্যক্তিগণের অভ্যর্থনা চলিতে লাগিল। ক্রমে মহিলাগণ আসিয়া উপস্থিত হইলেন। শেষে দেশ বিদেশের ছোট বড় কেহই আর আসিতে বাকি থাকিল না। সকলে আপন আপন আসন গ্রহণ করিলে আচার্য দ্রোণ শ্বেত বসন ভূষণে সজ্জিত হইয়া রঙ্গভূমিতে প্রবেশ করিলেন। কুমারগণ সারি বাঁধিয়া দলে দলে দেখা দিতে লাগিলেন। তাহাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিক্যে চারিদিকে উজ্জ্বল হইয়া উঠিল। জয়ধ্বনি ও বাদ্য কোলাহল থামিলে দুর্যোধন আর ভীম গদাহন্তে অগ্রসর হইলেন। তাহাদের চালচলন ও যুদ্ধের কৌশল কি সুন্দর! কিন্তু কিছুক্ষণ খেলিতে খেলিতে উভয় এমন উত্তেজিত হইয়া উঠিলেন যে দ্রোণাচার্য ভয় পাইয়া তাহাদিগকে থামাইয়া দিতে বাধ্য হইলেন। গদা খেলার পর কুমারগণ 2 দলে বিভক্ত হইয়া নকল যুদ্ধের অভিনয় দেখাইয়া সকলকে চমৎকৃত করিলেন। শেষে আসিলেন অর্জুন। যেমন বীরের ন্যায় চেহারা, তেমনি তাহার হাতের কায়দা। তিনি অগ্নিবাণে চারিদিকে আগুন জ্বালাইয়া বরুণবাণে তখনই আবার তাহা নিভাইয়া ফেলিলেন। এক বাণে আকাশে বায়ু ও মেঘের সৃষ্টি করিলেন, এক বাণে বিশাল পর্বত গড়িলেন, এক বাণে নিজেই ভূমিতে প্রবেশ করিয়া পর মুহূর্তেই আবার বাহিরে আসিলেন। তাহার বাণে কখনো রৌদ্র, কখনো মেঘ, কখনো বৃষ্টি যেন বাজিকরের ভেলকি। লোকের চোখে ধাঁধা লাগিয়া গেল। শেষে অর্জুন এক বাণে আপনাকে এমন করিয়া লুকাইলেন যে কেহ আর তাহাকে দেখিতে পাইল না। আশ্চর্য শিক্ষা! অর্জুনের জয়ধ্বনিতে চারিদিক ভরিয়া উঠিল। লেখক পরিচিতি: যোগীন্দ্রনাথ সরকার 1866 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন শিক্ষক ও প্রকাশক, কিন্তু শিশুসাহিত্য রচনা ছিল তার সারা জীবনের লক্ষ্য। তরুণ বয়সেই সখা, সখী, মুকুল, বালক বন্ধু, বালক প্রভৃতি শিশুপত্রিকায় লিখে খ্যাতি লাভ করেন। তার উদ্ভট বিষয়বস্তুর ছড়াগুলো ছোটদের আনন্দের জন্য অসাধারণ সৃষ্টি। তার রচিত সচিত্র, হাসি ও খেলা বইটি বাংলায় প্রথম শিশুতোষ বই। যোগীন্দ্রনাথের অপর উল্লেখযোগ্য রচনা হচ্ছে খুকুমণির ছড়া, ছবি ও গল্প, রাঙা ছবি, হাসি খুশি, হাসি রাশি, বনে জঙ্গলে, পশু পক্ষী, ছোটদের মহাভারত প্রভৃতি। যোগীন্দ্রনাথ সরকার 1937 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূল ভাব: গল্পাংশটি ছোটদের জন্য লেখা মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। গল্পের মূল বিষয় পাণ্ডু ও কুরুর সন্তানদের মধ্যকার পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতা প্রদর্শন।
অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুর এলে ভীষ্ম তাকে রাজকুমারদের শিক্ষক হিসেবে সাদরে গ্রহণ করেন। দ্রোণাচার্য ততোধিক স্নেহ ও সযত্নে কুমারদের যুদ্ধবিদ্যা শেখালেন। রাজকুমার অর্জুন তার কাছে সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন। এতে কর্ণ ও দুর্যোধনরা পাণ্ডবদের প্রতি রুষ্ট হন। অস্ত্রবিদ্যা শিক্ষা লাভের ক্ষেত্রে অর্জুনের পারদর্শিতায় মুগ্ধ হয়ে আশীর্বাদ হিসেবে দ্রোণাচার্য তাকে ব্রহ্মশিরা অস্ত্র পুরস্কার দেন। এক পর্যায়ে প্রকাশ্যে রণক্ষেত্রে রাজকুমারদের রণকৌশল প্রদর্শনী হলে সবাই যুদ্ধবিদ্যা দেখিয়ে সকলকে মুগ্ধ করেন। অর্জুনের রণকৌশল সর্বাধিক প্রশংসিত হয়। আগ্রহ, চর্চা, নিষ্ঠা ও গুরুভক্তি মানুষকে যেকোনো কঠিন কাজে যে পারদর্শী করে তুলতে পারে, এখানে তাই ফুটে উঠেছে। শব্দার্থ ও টিকা। তীরন্দাজ, তীর ছুঁড়ে যে। দ্রোণাচার্য মহাভারতের কুরু বংশের গুরু বা শিক্ষক। ইনি অস্ত্রশিক্ষা দিতেন। অন্য নাম দ্রোণ। অস্ত্রশিক্ষা, অস্ত্র চালানোর বিদ্যা বা জ্ঞান। ক্ষত্রিয় জাতি বিশেষ। হিন্দু বর্ণভেদ অনুযায়ী 4 বর্ণের দ্বিতীয় বর্ণ বা জাতি। ধনুর্বিদ্যা, ধনুক চালানোর বিদ্যা বা জ্ঞান। আটিয়া, পেরে ওঠা। মুনি, ঋষি, যারা ধ্যানে মগ্ন থাকেন। হস্তিনা, কৌরবদের রাজধানী। গোলা, লোহা দিয়ে বানানো গোল আকৃতির এক ধরনের অস্ত্র। কামান বা বন্দুক থেকে তা নিক্ষেপ করা হয়। ভীষ্ম, মহাভারতের কৌরব ও পাণ্ডবদের পিতামহ বা দাদা। আচার্য, শিক্ষক, যিনি শাস্ত্র অনুযায়ী শিক্ষা দেন। সারথি, রথচালক। কুন্তি, পাণ্ডবদের মা। গদা, এক ধরনের অস্ত্র। শক্ত ও মোটা লাঠি, মুগুর। খড়গ, কাটা যায় এমন ভারী ও ধারালো শস্ত্র। খাড়া, বাণ, ধনুক থেকে ছোড়ার এক ধরনের অস্ত্র। তীর, স্বর, রঙ্গভূমি, অভিনয়ক্ষেত্র, মঞ্চ। লোকারণ্য, লোকে ভরপুর। প্রচুর লোকসমাগম হয় যেখানে। শ্বেত বসন ভূষণ, সাদা রঙের পোশাকে সজ্জিত। কৃপ, কুরু পাণ্ডবদের শিক্ষাগুরু। অন্য নাম কৃপাচার্য। বিদুর, মহাভারতের রাজা ধৃতরাষ্ট্রের ভাই। বরুণবাণ, এক ধরনের অস্ত্র। পানি দিয়ে তৈরি অস্ত্র। বাজিকর, জাদুকর। বর্ণনামূলক প্রশ্ন। 1. ক. পাণ্ডবদের সুখের দিন দেখিতে দেখিতে ফুরাইয়া গেল কেন? ব্যাখ্যা কর। পাণ্ডবদের সুখের দিন দেখিতে দেখিতে ফুরাইয়া গেল কারণ তাদের দুশমনের হাতে সমস্যার বীজ বোনা শুরু হল। কাহিনীর প্রেক্ষাপটে পাণ্ডবেরা শিশু বেলায়ই পিতৃহীন হয়ে পড়েছিল। তখন তারা ধৃতরাষ্ট্রের 100 ছেলে, দুর্যোধন ও দুঃশাসনের সঙ্গে বাস করতে লাগল। দুর্যোধন প্রভৃতির অন্তর কুটিল ও হিংসাত্মক ছিল। তাই তিনি পাণ্ডবদের প্রতি ঈর্ষা ও বিরূপ মনোভাব পোষণ করতেন। যদিও পাণ্ডবরা সরল, বিনয়ী ও শান্তিপ্রিয় ছিল, তাদের প্রতি দুর্যোধন ও 100 কৌরবের হিংসা ক্রমে বৃদ্ধি পেতে লাগল। সুতরাং পাণ্ডবদের আনন্দ ও নিরাপত্তার দিন শেষ হয়ে গেল। কারণ তারা বিরোধ ও হিংসার পরিবেশে বড় হতে বাধ্য হল। তাদের দৈনন্দিন জীবন ভীষ্ম ও দ্রোণাচার্যের স্নেহ সত্ত্বেও কৌরবদের শত্রুতা ও ঈর্ষার কারণে শান্তিপূর্ণ ছিল না। সংক্ষেপে, পাণ্ডবদের সুখের দিন শেষ হওয়ার কারণ হল কৌরবদের হিংসা, ঈর্ষা ও বিরোধপূর্ণ মনোভাবের কারণে শান্তিপূর্ণ জীবনহীন হয়ে পড়া। খ. আগ্রহ, চর্চা, নিষ্ঠা ও গুরুভক্তি মানুষকে যেকোনো কাজে পারদর্শী করে তোলে। মন্তব্যটি তীরন্দাজ গল্পের আলোকে বিশ্লেষণ কর। তীরন্দাজ গল্পের প্রেক্ষাপটে এই মন্তব্যটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গল্পে রাজকুমাররা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব প্রথমে সাধারণ শিশু হিসাবে শিক্ষা গ্রহণ শুরু করে। তবে দ্রোণাচার্যের উপস্থিতি এবং তার কঠোর ও সুশৃঙ্খল শিক্ষাপদ্ধতি তাদের আগ্রহ ও উৎসাহকে তীব্র করে। 1. আগ্রহ।
রাজকুমাররা নতুন বিদ্যা শিখতে আগ্রহী। বিশেষ করে অর্জুন দৃশ্যমানভাবে উৎসাহী, পাখির মাথা লক্ষ্য করে তীর ছোড়ার প্রশিক্ষণে অন্যদের থেকে এগিয়ে। তার আগ্রহই দ্রোণকে তার প্রতি মুগ্ধ করেছে। 2. চর্চা। কেবল আগ্রহ যথেষ্ট নয়, নিয়মিত অনুশীলন বা চর্চার মাধ্যমে অর্জুন তীর, ধনুক, বাণ, গদা, খড়গ ইত্যাদিতে দক্ষ হয়। কুমাররা প্রতিদিনের অনুশীলনে পারদর্শী হয়ে ওঠে। 3. নিষ্ঠা। অর্জুন ও অন্যান্য পাণ্ডবেরা নিরলস নিষ্ঠা দেখায়। শুধু খেলাধুলা বা বিনোদন নয়, তারা ধারাবাহিক মনোযোগ ও সতর্কতার সঙ্গে অস্ত্রবিদ্যা শিখে। দ্রোণাচার্যের পরীক্ষাগুলোও তারা মনোযোগ দিয়ে সম্পন্ন করে। 4. গুরুভক্তি। অর্জুনের ক্ষেত্রে গুরুভক্তি তার শেখার উৎকর্ষে অতিরিক্ত প্রভাব ফেলে। দ্রোণ তার প্রতি পিতৃসদৃশ স্নেহ ও কৌশলগত প্রশিক্ষণ দেন। অর্জুন আচার্যের কথা শুনে দৃষ্টান্তমূলকভাবে শৃঙ্খলা ও দৃষ্টি প্রদর্শন করে। ফলে আগ্রহ, চর্চা, নিষ্ঠা ও গুরুভক্তির সমন্বয়ে অর্জুনকে এমনভাবে প্রশিক্ষিত করা সম্ভব হয় যে, সে নিজের বীরত্ব ও পারদর্শিতায় সকলকে মুগ্ধ করে। এভাবে গল্পটি দেখায় যে, যেকোনো কাজে উৎকর্ষ অর্জনের জন্য শুধু প্রতিভা নয়, নিয়মিত চর্চা, নিষ্ঠা ও শিক্ষক বা গুরু প্রতি শ্রদ্ধা অপরিহার্য। সারসংক্ষেপে, গল্পের পাণ্ডবদের শিক্ষার অনুশীলন ও অর্জুনের কীর্তি এই মন্তব্যের সুস্পষ্ট প্রমাণ। 2. ভীষ্ম কিভাবে বুঝতে পারলেন স্বয়ং দ্রোণাচার্য এসেছেন? বুঝিয়ে লেখো। গল্পের প্রসঙ্গ অনুযায়ী, ভীষ্ম যখন দ্রোণাচার্য হস্তিনাপুরে উপস্থিত হলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে রাজকুমাররা শহরের বাইরে একটি লোহার গোলা কুয়ায় পড়ে যাওয়ায় তা তুলতে পারছে না। তখন দ্রোণাচার্য একটি সাধারণ স্বর ব্যবহার করে একের পর এক স্বর জড়িয়ে শেষ পর্যন্ত গোলাটি কুয়ার মধ্যে থেকে সহজেই তুললেন। ভীষ্ম বুঝতে পারলেন যে, সাধারণ মানুষ বা অন্যান্য কেউ এই কাজটি করতে পারত না। এটি এমন কৌশল ও শক্তি প্রমাণ করছে যা শুধুমাত্র দ্রোণাচার্যের মতো দক্ষ এবং সুপরিচিত অস্ত্রশিক্ষকের কাছেই সম্ভব। তাই ভীষ্ম মনে মনে নির্ধারণ করলেন যে, যিনি এই অসাধারণ কাজ করতে পারলেন, তিনি স্বয়ং দ্রোণাচার্যই। সারসংক্ষেপে, ভীষ্ম দ্রোণের উপস্থিতি চিনতে পেরেছিলেন তার অনন্য ক্ষমতা ও কৌশল দেখে, যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। খ. তীরন্দাজ। গল্পের শিরোনাম তীরন্দাজ রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। তীরন্দাজ শিরোনামটি গল্পের জন্য অত্যন্ত সার্থক বলা যায়। এর জন্য কয়েকটি যুক্তি রয়েছে। 1. মূল চরিত্রের দক্ষতা প্রতিফলিত করা। গল্পে অর্জুনকে প্রধানভাবে তুলে ধরা হয়েছে, যিনি দ্রোণাচার্যের কাছে তীর, ধনুক চালাতে বিশেষ পারদর্শী হন। তিনি পাখির মাথা লক্ষ্য করে নিখুঁতভাবে তীর ছুঁড়তে সক্ষম হন। শিরোনাম তীরন্দাজ এই মূল বৈশিষ্ট্যকে সরাসরি প্রতিফলিত করে। 2. গল্পের প্রধান কাহিনীকে নির্দেশ করা। গল্পের অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য, পাখির লক্ষ্যভেদ, কুমির ধ্বংস ইত্যাদি তীর ব্যবহার এবং দক্ষতা প্রদর্শনের মাধ্যমে ঘটেছে। তাই গল্পের মূল বিষয়ই হচ্ছে তীর চালানোর শিক্ষা, পারদর্শিতা এবং যুদ্ধবিদ্যা। 3. আকর্ষণ এবং সহজ স্মরণযোগ্যতা। ছোটদের জন্য লেখা গল্পে সংক্ষিপ্ত, সহজ ও অর্থবহ শিরোনাম প্রয়োজন। তীরন্দাজ শব্দটি শিশুদের কাছে আকর্ষণীয় এবং গল্পের কাহিনীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। 4. প্রতিভা ও প্রশিক্ষণের গুরুত্বকে তুলে ধরা। গল্পে দেখানো হয়েছে যে, আগ্রহ, চর্চা, নিষ্ঠা ও গুরুভক্তির মাধ্যমে অর্জুন তীরন্দাজ হয়ে ওঠে। শিরোনামটি এই শিক্ষণীয় দিককেও তুলে ধরে। সুতরাং, গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং কাহিনীর মূল বৈশিষ্ট্যকে ধারণ করাই তীরন্দাজ শিরোনামটি সম্পূর্ণ সার্থক।